নমস্কার। এডিসিতে যারা অবসরে গেছেন বা সাম্প্রতিককালে অবসর গ্রহণ করেছেন তাদের মধ্যে একটা বিরাট অংশ এখনো পেনশন পাননি। আর যারা কয়েকজন পেনশন পেয়েছেন তারাও পেনশনের সমস্ত সুযোগ পাননি এবং পেনশনে যাওয়ার পর সরকারি নিয়ম এবং বিধি অনুসারে যে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলো তারা পাননি। কেনই পাননি? তারা সাংবাদিক সম্মেলন করে বিস্তৃত বলেছেন। কিন্তু অবাক করার মতন বিষয় হলো, তথাকথিত ডাবল ইঞ্জিনের সরকার আর ট্রিপল ইঞ্জিনের সরকারের আমলে ফান্ড ফাঁকা, তার জন্য নাকি পেনশন দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট পদস্থ আধিকারিকরা অবসরপ্রাপ্তদের কাছে এই তথ্যই তুলে ধরেছেন। তাহলে ডাবল ইঞ্জিনের সুফল কারা পাচ্ছে? ট্রিপল ইঞ্জিনের ফলে যদি পেনশনের জন্য ফান্ড ফাঁকা থাকে তাহলে কি আর বলা যাবে? সেটা কি সত্য? আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এডিসি প্রশাসনের আধিকারিকদের কিংবা সংশ্লিষ্টদের এই বক্তব্যকে জোরালো করার পর রাজ্য সরকারের তরফে কেন বক্তব্য নেই? কোন রহস্যজনক কারণে পেনশন আটকে আছে, পেনশন বঞ্চনা করা হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে কথা বলবো। যারা পেনশন গ্রহণ করেছেন তাদেরও যেমন বক্তব্য রয়েছে এবং পেনশনারদের যে বিভিন্ন সংগঠন আছে তাদেরও বক্তব্য রয়েছে। তারা সরাসরি তাদের বক্তব্য উপস্থাপন করে রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। শুধু অভিযোগে নয়, তারা বলছেন যে প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা বলা যেতে পারে সরকারের কাছে তাদের বক্তব্য উপস্থাপনের পরও তারা পেনশন পাচ্ছেন না, পেনশনের সুযোগ থেকে তারা বঞ্চিত, টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তাদের বক্তব্য যে যেখানে চাকরি থেকে অবসর গ্রহণের পর নিয়ম অনুসারে তাদের পেনশন দেওয়ার কথা, সেই পেনশন দিতে গিয়ে টালবাহানা করছেন কর্তৃপক্ষ, নানাভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সম্প্রতি তারা সাংবাদিক সম্মেলন করে বিস্তৃত বলেছেন। আমরা গোটা বিষয়গুলো, তাদের যে বক্তব্য, এই বক্তব্য অবশ্যই শুনবো, আপনাদের কথাও শুনবো। আপনারা কি মনে করছেন, ডাবল ইঞ্জিনের সরকারের সময় একেবারে ডাবল সুযোগ? আর যদি সেই সুযোগ না থাকে তাহলে আপনাদের মতামত কি? কেউ সেটাও বলতে পারে যে গত 7.5 বছরে ডাবল সুযোগ তো পেয়ে গেছে রাজ্যের মন্ত্রী বিধায়করা। হ্যাঁ, নিশ্চয়ই তারা ডাবল সুযোগই শুধু পাননি, তারা অন্যান্য রাজ্যের মন্ত্রীদের সঙ্গে তুলনা করে তাদের সুযোগ সুবিধা ডাবল থেকে আরও বেশি বাড়িয়ে নিয়েছেন। কারণ যেহেতু তারা বিধানসভায় নিজেদের সিদ্ধান্তে নিজেরা সিলমোহর দেওয়ার সুযোগ থাকে, সেখানে মন্ত্রী বিধায়করা অন্যান্য রাজ্যের মন্ত্রী বিধায়কদের সঙ্গে তুলনা করে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনার মধ্যে তাদের বেতন ভাতা করেছেন বা সম্মানজনক স্থানে তাদের বেতন ভাতা পৌঁছে দিয়েছেন। সেই তুলনায় রাজ্যের শিক্ষক কর্মচারীদের যেমন DAR 22% রয়েছে এখনো পাওনা, তার পাশাপাশি অষ্টম বেতন কমিশন অধরা রয়েছে, কিংবা বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে যেখানে DA ফারাক অনেক রয়েছে। কোনো রাজ্যে যেখানে কেন্দ্রীয় হারে DAR দিচ্ছে, সেখানে এই রাজ্যে মোট 36% DAR এর পর অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করতে রাজ্যের মন্ত্রীরা যে সুযোগ পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, সেটা না হোক সন্তোষজনক, কিন্তু এ রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা বোধ হয় সেই সন্তোষজনক কিংবা সম্মানজনক বা বলতে পারেন অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে পারছেন না, সে স্থানে তারা নিজেদেরকে রাখতে পারছেন না। সাংবাদিক সম্মেলনে আমরা এডিসির অবসরপ্রাপ্তদের যে বক্তব্য, সেই বক্তব্য অবশ্যই শুনবো। তার পাশাপাশি আমরা দৃশ্যে এই অনুষ্ঠানের যে ফুটেজ আমরা ব্যবহার করছি, সেখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্তদের কিছু অনুষ্ঠানের ছবি আমরা বা ফুটেজ আমরা তুলে ধরছি, কারণ তারা ওইসব অনুষ্ঠান কিংবা কর্মসূচিগুলোতে তাদের অধিকার নিয়ে কথা বলছিলেন। ওইসব কর্মসূচিতে তারা সাংবাদিক সম্মেলন করে বক্তব্য উপস্থাপন করেছেন তা নয়, বিভিন্ন কর্মসূচিগুলোতে তাদের আর্থিক বিষয় নিয়ে কথা বলছেন। সেই কথাগুলো শুনবো, আপনাদের কথাগুলো শুনবো। শুরুতে বলি, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের তরফে যখনই আমাদের এই অনুষ্ঠানে কথা বলবেন, সরাসরি অনুষ্ঠানে সংযোগ স্থাপনের পর আপনার বক্তব্য রাখবেন। কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করে আপনাদের মতামত অবসরপ্রাপ্তদের অবস্থা তুলে ধরবেন। 2023 সালের নভেম্বর মাস থেকে 2024 সাল ফুল 2025 সালের অগাস্ট মাস অবধি টোটাল পেনশনে গিয়েছেন 396 জন লোক। আমরা গত মার্চে 18 মার্চ 2025 তারিখে
আমরা আমাদের কিছু এডিসি পেনশনার কমিটি গঠন করার পর ফার্স্ট টাইমে আমরা সিএম এর সাথে ডেপুটেশন নিয়ে মিলিত হওয়ার পর সিএম আমাদেরকে বলল, প্রথমেই বলো যে দেখুন, যে হারে পেনশনের লোক দিয়েছে সেটা আমরা ভাবতে পারিনি, এত টাকা আমাদের কাছে নেই, আমরা আপনাদের এখন পেনশন দিতে পারবো না, আপনারা অপেক্ষা করতে হবে। তখন আমরা বললাম, দেখুন, আমরা আমাদের সারাটা জীবন এই 60 বছর পর্যন্ত আপনাদের কাজ আমরা করেছি, আমাদের কর্মক্ষমতা যতক্ষণ আছে আমরা সহানুভূতির সহিত আমাদের কর্ম করেছি, করে আমাদের দায়িত্ব পালন করে আমরা রিটায়ারমেন্টে এসেছি। রিটায়ারমেন্টে আসার পর গভর্নমেন্টের একটা নিয়ম কানুন আছে, সংবিধান রয়েছে, একটা নিয়ম আছে যে 45 দিনের মধ্যে যে লোকটা পেনশনে যায় তার পেনশন চালু করতে হবে, তার লিস্ট দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে, প্রমোটার পয়সা দিতে হবে। আপনার কাছে টাকা আছে কি না আছে সেটা আমার দেখার বিষয় নয়। তখন উনি বলল যে যদি না থাকে, আপনি যদি অপেক্ষা না করতে পারেন তাহলে আইনের দ্বারস্থ হতে পারে, এই কথাটা বলল। তারপরেও আমরা সহানুভূতির সহিত দ্বিতীয়বার আমরা যিনি কিছু এনেছি এক্সিকিউটিভ মেম্বার, ওনার সাথে আমরা প্রশ্ন সেখানে এইসব কথাগুলো তুলে ধরা হয়েছে, আমাদের দুঃখের কথা। উনি বললেন যে আমি কি করবো, সিএম যতক্ষণ পর্যন্ত অর্ডার না করবে ততক্ষণ পর্যন্ত আপনাদের পয়সা করে পেনশন আমরা চালু করতে পারবো না। তখন আমি বললাম, স্যার দেখুন, আমাদের মধ্যে যারা যারা পেনশনে দিয়েছে 60 বছর বয়স হয়েছে, অনেকে 60 বছরের উপরে হয়ে গেছে, অনেকেই রোগে বিভিন্ন ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়ে আছে। তবে আমরা আপনাদের কাছে আবার বিনীতভাবে রিকোয়েস্ট করবো যে যারা অসুস্থ আছে এদের একটা লিস্ট আপনার হাতে তুলে নিচ্ছি, আপনারা অন্তত তাদেরকে আপনারা পেনশনটা অথবা কিছু টাকা দিয়ে আপনারা আপাতত সাহায্য করুন। পরবর্তী সময়ে আমাদের পেনশন চালু হলে আপনারা তখন এটা কেটে নেবেন। উনি বলেন যে আমার ক্ষমতা নিয়ে আমি দিতে পারবো না, আপনারা সিএমের দ্বারস্থ হন। এইভাবে বিভিন্নভাবে আমরা ওনাদের দ্বারস্থ হয়েছি, বিভিন্ন সময়ে 3-4 বার ডেপুটেশন দিয়েছি, মিলিত হয়েছি। তারাই আমাদেরকে বাধ্য করেছে কোর্টে কেস করাতে। এখন দেখুন, আমাদের অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, আমরা এখন শিক্ষক কর্মচারী উভয় অংশের লোক আছি। আমাদের মধ্যে প্রায় যে 396 জন টোটাল কর্মচারী পেনশনে দিয়েছে এই পর্যন্ত, গত অগাস্ট মাস পর্যন্ত 25-এ। তার মধ্যে আমরা দৌড়ঝাঁপ লাস্ট পর্যন্ত করার পরে প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহলের সাথে আমরা প্রথমবার কথা বলি, বিস্তারিতভাবে এই ব্যাপার নিয়ে আলোচনা করি, আমাদের পেনশনের ব্যাপার নিয়ে। তখন তিনি আশ্বাস দেন যে ওয়েকেন্সি আমাদেরকে অন্তত 1 মাস সময় দিন। ঠিক আছে, আমরা 1 মাস সময় দিলাম, অতিক্রম হয়ে গেল, কোনো কিছু হয়নি। তার পরবর্তী সময়ে আবার ওনার দ্বারস্থ হলাম, সেদিন ওনার বার্থডে ছিল, জুলাই 4 তারিখে ওনার বাসভবনে গেলাম, সাক্ষাৎ হলো, ওনার সাথে কথা বললাম। বলার পরে উনি বলছেন আমি দিল্লি যাবো, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো, রাজ্য মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, এই ওনার টাকা দিলে পরে আপনাদের টাকা দেওয়া হবে। আর এই মাসের মধ্যে আপনারা পেয়ে দেবেন, অন্তত পেনশনটাও তো পেয়ে যাবেন, এই কথা বলি। বলার পরেও দেখা গেল হয় নাই পেনশন। তারপরে আমরা আবার তো হিসাব করলাম, করার পরে প্রশাসনের লোকজনের সাথে কথা বললাম, অফিসারদের সাথে কথা বলার পরে ওনারা আমাদের পেনশন চালু করেছে। কতজন লোকের 396 জন লোকের মধ্যে আমাদের দায় হানা আছে 53-55 জন।
এই 55 জনের মধ্যে 35 জনের পেনশন চালু করেছেন। যেটা কথা ছিল যে একটা লোক মারা যাওয়ার পর তার ফ্যামিলির চাকরি পাবো, সেটা আইনগতভাবে এই গভর্নমেন্ট আসার পরে এটা করে দিয়েছে। বলছে যে সে যে পুরা সহায়তা বেতন, সেই পুরা সহায় তার ফ্যামিলি পাবে। কিন্তু সেই কাজটা বলছেন দেখা গেল 55 বলছি ডবল ট্রিপল ইঞ্জিনের পেনশন পাওয়ার বিষয়টা আসছে শহরে বলুন মানে এদিকে বলতে সবখানে ফাঁকা করে ফেলেছে সরকার আসার পরে। কারণ তাদের দিন আমরা সবের জন্য কিন্তু ফাঁকা হয়ে গেল। সমাজের মানুষ বলুন, কর্মচারী পেনশন বলুন, কর্মচারী বিয়ের সম্বন্ধে বলুন, যেমন চাকরির চিন্তা ভাবনা করছে না। কিন্তু কোটি কোটি টাকা কেন্দ্র থেকে ডবল ইঞ্জিনের সরকার আমরা শিক্ষণীয় যেটা আমাদের মুখ্যমন্ত্রী 22,000 কোটি টাকা কিন্তু এই সরকারকে দিয়েছে। তার মধ্যে বলে কিন্তু এই বাজেটও করতে পারেনি। সেই সোশ্যাল মিডিয়ার কথা আমরা শুনতে পাই। কিন্তু এই টাকাগুলো কোথায় গেল, কার পকেটে গেল? সরকার জনগণ বিতরণ করার দরকার। কিন্তু আসলে বড় বড় এক্সারসাইজ দিয়ে যাচ্ছে, কারণ এডিসি তো সর্বশেষে ধ্বংস করে দিয়েছে। কারণ সরকার গঠন পদ্ধতি শুদ্ধ পরিমাণে থেকে যে সরকার গঠন করেছিল বিগত সরকারের আমলে এই ধরনের সরকার করে দিয়েছে। কিন্তু এই রাজ্যে সরকার বিজেপি সরকার গভর্নমেন্টের আমলে সুন্দর সাজিয়ে প্রথম সরকার ভেবেছিল সেটাকে ধ্বংস করে দিল, রাস্তাঘাটের উন্নয়নকে ধ্বংস করে দিল সর্বক্ষেত্রে। কিন্তু তাদের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে জনসাধারণের টাকা কিন্তু খরচ করে যাচ্ছে। কিন্তু আমরা জনগণ বসে বসে কিন্তু দেখে যাচ্ছি। কিন্তু মানুষ কিন্তু হিসাব করছে, কিন্তু তাদের চলাচল বিষয়টার উপর কিন্তু নজর রাখছে না। কিন্তু বিষয়টা হলো একজন সরকারের নেতৃত্বরা বা যারা নিচের লেভেল রয়েছে কিন্তু প্রশাসনের বলে এখন পর্যন্ত এই সরকারটা টিকে রয়েছে। কারণ মানুষ আন্দোলন করতে পারে না, আন্দোলন করে আক্রমণ হয়, পুলিশ তাদেরকে বাধা করে, দুষ্কৃতিকারী কিছু আছে তারা আবার বাড়িঘরে আক্রমণ করে। কিন্তু তার জন্য প্রশাসনের অপেক্ষা করে সরকারটা টিকে রয়েছে। কিন্তু না হলে সরকারকে মানুষ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে কিন্তু আন্দোলনে রুখে দিতে হবে। কারণ মানুষের টানা কর্মচারীর পাওনা দিয়ে আদায় করে নিত, বেকারের কর্মসংস্থান বেকাররা আদায় করে নিত, সমস্ত ডিপার্টমেন্ট যারা অনুন্নত কর্মচারী তারাও কিন্তু 2018 থেকে 2014 সালে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল রাজ্যের মানুষের কাছে, কিন্তু এখন পর্যন্ত কোনটা বাস্তবায়ন করেছে? আমরা T24 মাধ্যমে যারা নেতৃত্ব রয়েছে, যুব মোর্চা নেতৃত্ব রয়েছে, যারা সন্ত্রাসের সাথে যুক্ত হয়ে গেছেন তাদের কাছে আমরা আবেদন করছি, আপনারা দেখুন ভাবনা চিন্তা করে ত্রিপুরা রাজ্যটাকে শেষ করে দিয়েছে। আপনার ভাই বোন আত্মীয় স্বজন অনেক বেকার যুবক যুবতী রয়েছে, রয়েছে, কিন্তু এই সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে। তার জন্য কথা বলুন। গ্রামগঞ্জে রাস্তাঘাটের যে ব্যবস্থা হাল হয়ে রয়েছে তার জন্য কথা বলুন। স্কুলগুলোর মধ্যে যে মাস্টার তার জন্য কথা বলুন। এই হসপিটালে যে স্টাফ গুলো ডাক্তাররা আসলে তাদের জন্য কথা বললে মানুষ সাধু কিন্তু বিভাজনের রাজনীতি ত্রিপুরা রাজ্যে অনেক করেছে। সেই বিভাজনের রাজনীতি করে ত্রিপুরা রাজ্যের মানুষকে প্রতিদিন রাখা যাবে না। আরেকটা তো পদ্ধতি ইসলামতার নাম চলতে কারণ একদিনের একটা মধ্যে বক্তৃতা দিতে গেলে একটা মধ্যে আবার 30 তারিখে ধর্মঘট দিয়েছে। কিন্তু আসলে উপজাতি ভাইদের কিন্তু বিভ্রান্ত করে পদ্ধতি। কারণ দেখা গেল 55 জনের মধ্যে 35 জনকে দিয়েছে। এবং নমস্কার, কি বলছেন? যে টাকা আপনি বিধানকে বলছেন যে গাভন ইঞ্জিন এবং ট্রিপল ইঞ্জিনের হয়েও ভাতা মিলছে না। পেনশন আবেদনী ভাবনি সরকার গভীর পাবি থাকে, আমি তাকে বলে দাবি সরকার। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এবার দাবি সরকার আসবে এবং আসছেও। ঠিক আছে, আর কি বলতে আপনি এই বোঝাতে চাইছেন যে এই এডিসি এই থাকে না সরকারের হাতে, কিন্তু এডিসিও কিন্তু এই সরকারের হাতে।
এই মথা কিন্তু বিজেপির দলেরই একটা সমর্থক। তাহলে এই নিয়ে আমরা কিন্তু কেবল ইন্ডিয়ান সরকার কিন্তু ফান খালি হবে কেন? হ্যাঁ, যে ফান থেকে পেনশন হোল্ডাররা মাইনে পা, এটা তো মাসে মাসে কমিটি ব্যাংকে থাকবে, কেমন? কিন্তু এটা খালি হয়ে বোঝা গেল যে এখান থেকে টাকা নিয়ে অন্য হাতে খরচ করে দিতে পারবো, খরচ করলে ও মাসের শেষে 8 তারিখের মধ্যে টাকা নেওয়া এই ব্যাংকে আসবে, নাহলে তারা 5 তারিখের মধ্যে পেনশনটা ঘুরে পাবে, কেমন? তো এটা একটা ওই যে সামলানোর ক্ষেত্রে কর্মী আছে, কেমন? যারা এগুলি সামলাচ্ছে এগুলি তারা তো লক্ষ্য রাখছে না যে পেনশন হোল্ডারের কাছে মাইনের কাছে পায়, এটা লক্ষ্য রাখছে। কিন্তু যারা এগুলি টেকেল দিচ্ছে না বা যারা কর্মকর্তা বড় কর্মকর্তা আছে ওই লেভেলে তারা বলে দিচ্ছে না যে টাকা নেয়, কিন্তু আবার সহমত তাদের টাকাটা ব্যাংকে থাকে, সব জায়গাতে ঋণ না হয়। এই এটা আপনার খারাপ ক্ষেত্রে এটা সমান বা দেওয়ার ক্ষেত্রে বন্দী আছে। টাকা পয়সার কোনো অভাব নাই এখন, কারণ কেন্দ্রের টাকা আছে, রাজ্যের টাকা আছে, যদিও রাজ্যের ইনকাম না থাকলেও তো একবার বলেছিল ইয়াতে আপনার যে প্রথম মুখ্যমন্ত্রী আসলো সেদিন মুখ্যমন্ত্রী যে বলেছিল যে আমি কিছু টাকা খাই লাগছি আর তোমার সন্তানটা খাই লাগছি, এখন তুমি চাকরি বাজিত করো। চাকরি বাজিত করে রাজীব গান্ধী পূর্ণ করছিল, তখন পুরো কমিশন দিয়েছিল এখন ওকে। যাই হোক, এখন পূর্ণ করতে পারে যে বা আমি সন্তানটা খাই লাগছি বলে আমি সন্তানকে খাই লাগছে আমি চাকরি বাজিত করি, এটাই পূর্ণ করবেন। কিন্তু পেনশন হোল্ডার টাকা আছে না হয়, এটা লক্ষ্য রাখলে হয়, কোনো ব্যাপার না। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস জিল্লার সংগঠন থেকেই বলতেছি। দেখুন, সরকারটা কেন্দ্রীয় সরকার মনোবাদী এবং কঠোর নামন সরকারের কৌতুক পরকাঠিটা এটাই হয়তো মানুষকে বুঝতে পারছে না। আমার ধারণা কি জানেন তো, এই প্রোটোকলটা হইলো একটা দেশটা নেতারা যেভাবে অজস্র চুরি করেছে পাবলিকের ফান্ড, যেভাবে মারতেছে নেতারা, মানে মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে ভারতবর্ষে কিছু কিছু কমিটি আছে এই ধরনের কাজ কিন্তু হয়েছে না। আমরা ভারতবর্ষের অনেক সরকার হয়েছে এইভাবে প্রকাশ্যে অর্থ মেরে দেওয়া রাষ্ট্রে ঘটনা হচ্ছে কোনো সময় হয়েছে না। তার প্রোটোকলটা হইলো তারা জানতে চাইছিল যে ভারতবর্ষটা বুঝো মনবাদের নীতি হিন্দু রাষ্ট্র করে রাখবে। এই পত্রিকার মধ্যে যে কি করেছে সমস্ত টাকা পয়সা পাচার করেছে, আমরা পাচার করেছে লক্ষ কোটি টাকা ছাড়তে মানে মনবাদের তারা এইভাবে করতে দেশটা মধ্যে একটা কালচার টাকা দিব, বিক্রি লাগাই দিব, এবং এই থাকে প্রোটোকলটা কিন্তু আপনারা করেন সেটা একটা বড় শুনেন, এটা আমার বক্তব্য না এবং আরো ছোট বক্তব্য। তারা এই প্রোটোকলটা করতে চাইছিল যে আমরা দেশটা করে দেবো আর এমআইএর মধ্যে যত আছে সব ফাঁকা দেবো, বিভিন্ন কাজ করে তাহলে সব তারা কি করলে এই মানুষ অবাধ করলে অবাধ করলে পরে যে প্রতিবাদ করলে তারা নিয়ে গেল বললে তারা কিছু কিছু দমন যাবে বা ধরেন তাদের খাতে তাদের কিছু ব্যবসা বাণিজ্য খুলে দিলে কোনো হলে তারা বিরুদ্ধে যারা বললে তারা নিয়ে গেল বললে সকালবেলা আবার থানা নিয়ে ওই মালিকানা কাজ করে নিলে এবং আবার সন্ধ্যাবেলা গেল ঢুকে এই প্রোটোকলটা কিন্তু এই আরএসএস করে দিয়েছিল একদম ট্রেনিং এ চলছে আসামে বিভিন্ন কয়েকটা রাজ্যে। কথাটা বুঝতে পারছি কিনা
জানি না, বা যারা আপনার সামনে বলছে বা দেশের মানুষ বুঝতে পারতেছে কিনা জানি না। আমারও আমি কতগুলো বলি, তারা মানে হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়ে যাবো। হিন্দু রাষ্ট্র ঘোষণা হওয়ার পরে তারা বিরুদ্ধে যারা কথা বলবো তাদের নিয়ে যারা ঢুকবো এবং মালিকানা কাজ করবো। আবার এইরকম হাজার হাজার লোকের এইভাবে তারা পরিকল্পনা করছিল, অভাবে মারা দেওয়া চেষ্টা করি কারো উদ্যোগে না। এখন আস্তে আস্তে আবার এই এলাকার মধ্যে যারা যারা ব্ল্যাক ফান্ড নিয়ে গেছে তারাও কিন্তু আবার নিয়ে তারা হত্যা করা চিন্তা করা লইলে পার্সেল লইলে এইভাবে তারা কবজা করতে চাইছে ভারতবর্ষে। আজকে দেখে ভারতবর্ষের কপাল ভালো, সুপ্রিম কোর্টের গ্লাস দিলেন আর গ্লাসকে নিয়ে ওনার কারণে রক্ষা পাইছে। এই কুৎসা গ্লাসকে সারা ভারতবর্ষের মূল। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। কথা বলুন। দেখুন, আসলে থেকে শুরু করে অনেক কিছু ওকে আপনার 51,000 তাই দেখলাম একটা পেপারে 51,000-এর উপরে বেকারের পোস্ট, অর্থাৎ আমার মতো যারা পেনশনার পেনশনে গেছেন তাদের পোস্টগুলি খালি করে আছে। এই দিয়ে কিন্তু সরকার ইচ্ছা করলে দিতে পারে, কারণ এই সরকারটা হলো অভিজ্ঞতাহীন সরকার। একটা আইডিয়া থাকতে হবে, কাজ করার একটা আইডিয়া থাকতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সুকুমার বাবুর আমল দেখেছি, নিপেন বাবুর আমল দেখেছি, প্রফুল্ল দাস, রাধিকা গুপ্ত, এরকম মানিক সরকারকেও দেখেছি। সরকারকে একটা বাস্তব পলিসি নিতে হবে যে কি করে ব্যবসা চালাতে হবে। দিল্লি থেকে টাকা আসলো আর টাকা লুটে ফুটে খেয়ে ফেললাম, চাইলে কিন্তু সরকার চলে না। নিপেন বাবু এসে আদেশ দিলেন যে আইতর মাস সামনে বাজারে শিক্ষকের বাড়িতে নাম করে সরকারি গাড়ি ব্যবহার করা যাবে না। এবং এই ৭৮-এর আগে হরিণ লুটের মতন অফিসে মিষ্টি খাওয়া হতো, সোনের কয়লা থেকে মানে অজুহাত ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করতো। উনি আদেশ দিয়েছেন যে কোনো আইএস অফিসার 200 টাকার বেশি টাকা চক্র খরচ করতে পারবেন না, এবং গাড়িগুলো সীমিত, অর্থাৎ বাজারে নিতে পারবেন না, অফিসের কাজে ব্যবহার করবেন। এই একটা ওনার একটা অভিজ্ঞতা বা আন্তরিকতা। আমার মনে আছে ধর্মনগরে একজন মন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী, নামটা ভুলে গেছি। উনিও দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছেন নিপেন বাবুর সাথে, দাদা আমি দিল্লি যাচ্ছি এই ফাইল নিয়ে। উনি তখন বললেন না না আমি দিল্লি যাচ্ছি, আমাকে ফাইল দিয়ে দাও, আমি ডিসকাস করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শেষ করে আসবো। তাইলে তো ভালো হবে। তারপরে থেকে উনি আদেশ দিলেন সকলে জনে জনে দিল্লি যাওয়ার প্রয়োজন নাই, কারণ টাকা পয়সার ব্যাপার আছে, প্লেনের ভাড়া প্রয়োজন আছে, এটি জনগণের টাকা। আর এখন যে সরকারটা চলছে দেখবেন একজন মন্ত্রী যদি কোনো একটা অনুষ্ঠান হয় চাইলে ফুলের কুড়া থেকে শুরু করে মনে হয় কি যে একটা সাংঘাতিক অবস্থা, অথচ টাকা টাকা জনগণের। যেরকম দিল্লি সরকারের দয়া মায়া নেই, এরকম তাদের দয়া মায়া নেই। কোথা থেকে হবে বেকারের জিএসটি নিয়ে এখন সাংঘাতিক সরগরম। কে বলেছে জিএসটি তোমাদেরকে চালু করতে আর এইভাবে বাড়াইতে? 30 টাকার কেরোসিন 80 টাকা 90 টাকা, এখন 5% কমেছে। সাংঘাতিক জিএসটি থাকছে। এই দুলের আমাদের এখন রাজ্যে আমরা থাকতে পারছি না। তবে মানুষ
কথা ছিল নমস্কার, কে বলছেন? যে ব্যাক বেনিফিট 120,000 টাকা আপনারা দেখাচ্ছেন রিপোর্টিং দিলেও 22% দিয়ে পাওনা এবং পেনশনাররা পাচ্ছেন না, পেনশন পাচ্ছেন না। আসলে রাজ্যের মানুষের এটাই হওয়ার ছিল আমার মনে হয়, এটাই চেয়েছিল। লোকে এখন মুখ খুলেন, আগে তো শুনলাম দিয়ে প্রত্যেক বছরে 2বার দিয়ে দিত আমাদের কর্মচারীদেরকে। তারপরেও রাস্তাঘাটে চলতাম, বন্যা দেনা, এই বাদল দেনা, এই বিভিন্ন ধরনের সমালোচনা চলতাম। এখন কিন্তু বুক ফাটে না, কিন্তু নিজে খাইয়ে যার জন্য মুখও ফাটে না, বলেও না 22% দিয়ে পারা আছে। অনেক কিছু থাকে, আগের মতো আন্দোলনটা আমরা দেখি না। এখন আন্দোলন না পাওয়া কিন্তু খুশি আছে, আমার মনে হয় না পাওয়া সঠিক মনে হয়। যেহেতু খুশি আছেন, আন্দোলন হয় না, আন্দোলন করতে হয় না। মুখ্যমন্ত্রীকে বললেন আমার সময় তো আন্দোলন করতে হবে না, দিয়ে দেবে। কিন্তু 22% আমরা পাইলাম না, আন্দোলন না হওয়ার পরে কি আমরা পেয়েছি? পেলাম না। এরকম ভাবে বঞ্চিত। ওরা বলেছিল আসলে আপারাই সপ্তম গণতান্ত্রিক কমিশন দিয়ে দেবো আমরা, ওরা বামপন্থী দিতে পারবে না, আমরা দিয়ে দেবো। আমার মনে হয় ওরা ভাবতেছে বামপন্থী 20 বছর কাটাই গেল, আমরাও 22 বছর কাটাই দিই, কাটায় খাইয়া হয়তো এরা যারা মহিলা থেকে যাইব, যারা থাকবো তাহলে আমরা এই বক্তব্যটার মনে হয় ধারণা এরকমই। যদি ভাব ধারণা ভালো থাকতো তাহলে দিত। আমরা শুনতে পাচ্ছি তাদের বাজেট নাকি অনেক বেশি আসছে, যেহেতু কেন্দ্র তারা রাজ্য তারা বাজেট পয়সাগুলি কোথায় যাচ্ছে? প্রত্যেকটি এলাকাতে নেতারার আগে ব্যাংক ব্যালেন্স ফটো ছিল আসল লাগে, এখন এই ব্যাংক ব্যালেন্স ফটো আছে। যদি একটু নজর নিয়ে দেখছেন আগে যে ঘর ছিল সেই ঘর ভাগিয়ে দোতলা সেই পয়সাগুলো প্রত্যেকে আসছে। জানার দরকার আছে আপনাদের। আমার মনে হয় বিপদাবাসী মানুষের হিসাবে মন্ত্রীরাও সেরকম ব্যালেন্স কত বেড়েছে, যার জন্য তাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং বিল্ডিং বাড়বে, তার জন্য কিন্তু কর্মচারীরা পাচ্ছেন না, পাবেন না। কারণ তাদের নিজেদের ঘোড়াটা একটু বড় করতে হবে, তো ওই নিজেদের কাছে কিন্তু 2 ডবল বাড়ি দিল। একবারও তো বললো না কেউ। ওরা 5 বছরের জন্য আসবে, 6 পাস 9 পাস 10 পাস হয়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা বেতন 5 বছরের জন্য পেয়ে সারা জীবন তাদের জন্য পেনশন আছে। কিন্তু কর্মচারী 3 বছর খাটায় এখন কর্মচারীকে পেনশন দেবে না। কত বড় ডিটেলটা এই কোম্পানি, কত বড় ডিটেলটা হলে এরকম করতে পারে? নমস্কার, কে বলছেন? কথা বলুন। রাজ্য সরকার মধ্যে একটা টাকার অভাব নেই এবং একজন সংস্থার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললো 22,000 কোটি টাকা রাস্তার উন্নয়নের জন্য আছে, যেখানে বামফ্রন্টের আমাদের বাজেট হয় না রাজ্যে। সেই টাকা ওই জন্য তার ঠিকঠাককে দিবে। আর ওই টাকা নয়জন যাতে করতে পারে, যদি বিরোধীরা চাঙ্গা থাকে তাহলে কিন্তু ওই টাকা নয়টা পড়াশোনা শুরু করতে হবে। সরকার থেকে শুরু সরকার তাহলে যার ফলে বিরোধীরা জনগণ ভাবে আক্রান্ত করে যাওয়া, তাদের ধান শুরু করে যাওয়া দূরে সরাই রাখতে হবে বা দিয়ে, কারণ টাকা নয় করতে হবে। এই টাকা যা দিল্লি সরকার কিনতে হবে। একজন মন্ত্রীরা গাড়ি কষ্ট করত, তারা এই মন্ত্রী আছে মেলায় আর খেলায়, তারা কিন্তু আসলে রাজ্য উন্নয়নের জন্য আসে না, সেই টাকা মেলায় আর খেলা পূজা আর কার্বনে শেষ করতে আসে। আর সাধারণ মানুষ আজকে চাকরি করে তারা চিন্তা করছে না, কর্মচারী করছে না। আর শুধু বিশ্বাস আমরা দেখলাম এই যে রাজ্যের বিজেপির মুখপাত্র সুব্রত বাবু, উনি একটা সাংবাদিক সম্মেলন করে বললো যে তারা তৃণমূলের নেতারা তারা একটা রাজনীতি স্বার্থ করতে হচ্ছে, তাদের পার্টি হচ্ছে হামলা দিচ্ছেন। আর তাদের আগে তাদের নিয়োগ করে পরে আমরা তারা করছে।
তো তারা চিন্তা বিশ্বাস করেন। আমি আপনাদের মাধ্যমে মুখপাত্রকে বলবো যে চশমাটা ঠিক আছে, চশমাটা গ্লাসটি আবার পাল্টে গেল, তাহলে আপনি দেখতে পাবেন আমরা দেখছি কিনা হয়েছে। এই জন্য মিথ্যাবাদী সরকার আর এই সুশীলবাদী শুধু ত্রিপুরা থেকে না, ভারত সরকার, যদি ভারত সরকার ধ্বংস করছে, আর এই ত্রিপুরার যে সরকারটা ত্রিপুরাটা ধ্বংস করে গেছে, আগামী দিন যে সরকার আসবো সেইটা তোমার কি কত হাজার কোটি টাকা ঋণের মধ্যে থাকবো। বিগত সরকার বলছে কত হাজার কোটি টাকা ঋণ আসছিল, আর বর্তমানে 8 বছরে কত হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে, কতজনের চাকরির ব্যবস্থা করছে। এই ধরনের সরকার আসলে রাজ্যের যে ক্ষতি এবং জনগণের যে সর্বনাশ, সেদিন তার প্রমাণ। পেনশনের বেলা পেনশন পাচ্ছে না, কর্মচারী সঠিক বেতন পাচ্ছে না, আউটসোর্সিং তারা আন্দোলন করতে আসছে। আন্দোলন যে রাস্তা করতে গিয়ে আন্দোলন রাস্তা রাখতে যাওয়া আধিকারিক রাখন করতে করে কিছু পয়সা করতে আসে, আর তারা শুরু করতে আসে। এই যে অবস্থা রাজ্যের একটু কি বলে। যা আছে তার মধ্যে টোটাল যত টাকা হবে তার হচ্ছে যে বোনাস লিটারের সরকারি টাকাগুলো পাওয়ার কথা ছিল, কিন্তু এখন অব্দি পাইনি ওরা। আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন, তারা কয়েকটি বিষয় সেখানে উপস্থাপন করেছেন। বিশেষ করে এডিসির যারা কর্মচারী যারা অবসরে গেছেন তাদের মধ্যে এই সাম্প্রতিককালের হিসাবে বলতে পারেন গত প্রায় 1 বছরের হিসাবে 396 জন অবসরে গেছেন। 396 জন অবসরে গেছেন। ঠিক তাদের মধ্যে বিভিন্নভাবে যে তথ্য বেরিয়ে আসছে, 100 জন বা তার বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন সংক্রান্ত যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, বিশেষ করে কমিউটেশন সহ অন্যান্য যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেইগুলো দেওয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে। শুধু তাই নয়, আরও অভিযোগ রয়েছে যে পেনশন দেওয়ার সময় যে একাধিক সুযোগ একসঙ্গে দেওয়া হয়, বিশেষ করে রাজ্য সরকারের অন্যান্য কর্মচারীরা বা কেন্দ্রীয় সরকারের অন্যান্য কর্মচারীরা অবসরকালীন সুযোগগুলো পান, সেগুলো দেওয়া হয়নি। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনি লাইভে আছেন। আপনাকে নমস্কার, আপনাকে স্বাগতম। আমাদের সমস্যা, বেকারদের সমস্যা, করোনা পেনশন, সকলের সমস্যা আমরা 3 দিনের সাথে শুনি। এবার আমার কিছু প্রশ্ন ছিল। কথা বলুন। প্রশ্ন হলো যে 31 অক্টোবর পর আমাদের 8ম পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করবে। তো সেই অনুযায়ী আমাদের রাজ্য সরকার কি অভিমত বা কি করবে সেটা তো আমরা এখনো জানি না। আর আমাদের পে লেভেল প্লাস আমাদের বেতন কাঠামো অনেক বৈষম্য রয়েছে, সেটা বিগত ব্রাহ্মণ সরকার থেকে শুরু। তো এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা দরকার। প্রথমত করবে কি হচ্ছে তার জন্য আমরা নিজেরাই জানি না। যদি তার সঠিকভাবে এখন যদি বিগত সরকারের মধ্যে করে না থাকে, তাহলে আমরা কর্মচারীদের সরকার অনেক টাকার বঞ্চনা হবে, যেটা ভাবতে থাকবে আগামী 10 বছর ধরে। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা বলুন। তো সেখানে বললাম, সেখানে বিস্তারিত আরো দুটা আপনারা যোগদান করা দরকার। এবং যারা এডিসির যারা কর্মচারী যারা আছেন তাদের দেওয়া তথ্য অনুসারে 2023 সালে যারা অবসরে গেছেন, সেই সময় 38 জন অবসরে গেছেন। ঠিক তারা কিন্তু পেনশনের সময় পেনশন গ্রহণ যখন করেছেন সমস্ত ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন। নমস্কার, কে বলছেন? পেয়েছেন, কিন্তু আবার তাদের মধ্যে একটা অংশের অভিযোগ ছিল যে সেই সময় যে ইন্স্যুরেন্সের যে টাকাগুলো ছিল বা বকেয়া ছিল সেগুলো মিটিয়ে দেওয়া হয়নি। এমন অনেক বক্তব্য তারা প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, যে অবসর গ্রহণের পর বা গ্রহণের সময়
যে তথ্যগুলো তারা দিয়েছিলেন বিভিন্ন সময় প্রশাসনের কাছে, সে তথ্যগুলোর নিরিখে প্রশাসনিক স্তরের আধিকারিকরা তাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি। নমস্কার, কে বলছেন? হ্যালো কথা হ্যালো সেদিক থেকে রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারী যারা আছেন, বিশেষ করে এডিসি প্রশাসনের অধীনস্থ যারা কর্মচারী অবসরে গেছেন 396 জন, তাদের মধ্যে বিরাট অংশ রয়েছেন যারা এখনো তাদের আর্থিক সুযোগ সুবিধা সবকিছু পাননি। তারাই সংবাদ মাধ্যমের কাছে সেদিন বিস্তৃত বলেছেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে প্রায় প্রতিদিন কথাগুলো বলছেন এবং এই অবসর গ্রহণের পর সুযোগ সুবিধা, পেনশন সহ সুযোগ সুবিধা না পাওয়ার বিষয়টি জিপিএটির তরফে অর্থাৎ প্রবীণ পত্তনের তরফেও বিষয়গুলো উত্থাপন করে রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের উদ্দেশ্যে আরেকবার তারা তাদের আবেদন, যারা এখনো পেনশনের সুযোগ পাননি তাদের যেন দ্রুত পেনশন দেওয়ার ক্ষেত্রে এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে। নমস্কার, কে বলছেন? এবং জিপিএটির তরফে আরও বলা হয়েছে যে 153 জন অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন যারা পেনশন বঞ্চিত রয়ে গেছেন এখনো এডিসির। আর তাছাড়া যারা পেনশন পেয়েছেন তারাও পেনশনের সমস্ত সুযোগ সুবিধা পাননি। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তাদের বক্তব্যের কথা তারা তুলে ধরেছেন। সেদিক থেকে এই সময়ের মধ্যে রাজ্যের এডিসি প্রশাসনের অধীনস্থ সর্বশেষ অবসর গ্রহণকারী 396 জন কর্মচারীর পেনশনার যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ, তাদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি বকেয়া 22% ডিআর মিটিয়ে দেওয়ারও জোরালো দাবি করেছে জিপিএটি এবং তার সঙ্গে তারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং এডিসি প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। আমি রানীবাজার মোহনপুর। কথা বলুন। শুধু এডিসি কর্মচারী না, আমাদের দেশের বিভিন্ন কর্পোরেশন রয়েছে, তারা তো সরকারি সুবিধা টাকা কিছুই থাকে, কিন্তু পেনশন নাই। এই মনে করেন পেনশন তারা পাওয়ার পর 2,000-3,000 টাকা পায়। আগের গভর্নমেন্ট কোনো ব্যবস্থা করছে না, এখনো গভর্নমেন্ট কোনো ব্যবস্থা করছে না। এই লোকটি কিভাবে চলবো? এটা তো জীবন দিয়ে পড়ে। কিন্তু অনেকবার অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এরপরও কোন সরকার কোনো কিছু করছে না। কিন্তু দেওয়ার কথা ছিল সেন্ট্রালের অনুমতি অনুযায়ী 12%, বেসিকের 12% কাটা আর গভর্নমেন্ট নিয়েও 12%। তাই যদি হইতো তাহলে পেনশন না হলে চলতো, কিন্তু তা তো করলই না। কিন্তু মানুষের চাকরি করে মানুষ না মনে করছে। এটার লাগে যদি আপনার ধরেন মন্ত্রী মিনিস্টারের কাছে আপনার কাছে অনুরোধ, কি ব্যবস্থা করবো তারা আপনারা মাধ্যমে জানতে পারেন। নমস্কার। প্রিন্সিপাল অ্যামাউন্ট যা আছে তার মধ্যে টোটাল যত টাকা হবে তার হচ্ছে যে বোনাস ইন্টারেস্ট সরকারি টাকাগুলো পাওয়ার কথা ছিল, কিন্তু এখন অব্দি পাইনি ওরা। আমরা যারা পেনশন দিয়েছি 2023 নভেম্বর এবং ডিসেম্বরে টোটাল আইটি সিস্টেম ছিল, পেনশন পেয়েছিল, তাদেরকে যেটুকে এবং মিসচালেরি এবং পেনশন দেওয়া হয়নি। পরবর্তী সময়ে আমরা দৌড়ঝাঁপ করে তাদের এটা পাইয়ে দিয়েছি। তার পরবর্তী সময়ে আমাদের 160 জনের পেনশন ওনারা চালু করেছেন। এ পর্যন্ত টোটাল 253 জনের পেনশন চালু করেছেন, আর বাদ বাকি এখনো 200 আর 127 জনের পেনশন ওরা এখনো পাননি। এ হচ্ছে অবস্থা। এবং তথ্য করেছি, সেই জায়গাতেও বলেছি এবং শরিয়াত পত্রিকায় বিভিন্ন পত্রিকার মাধ্যমে উঠেছে আমাদের এই ঘটনাগুলি। কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহেব ভূষণ নিশ্চিত এই ব্যাপারটা গেছেন, যেহেতু এডিসি প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে তারা এখন সরকার আছেন,
ওনাদের বক্তব্য হলো রাজ্য সরকারকে বলেছি, কিন্তু রাজ্য সরকার এই ব্যাপার নিয়ে আমাদের ব্যাপারে কোনো সহানুভূতি দেখাননি। আমি নিজে পার্সোনাল যিনি লোকসভার এই সদস্য, ওনার সাথে অবাক থেকে কথা বলেছিলাম। তখন উনি বলল আপনাদের কেসিটা ভালো কিছু করতে পারবো না। তখন ওনাকে আমি বললাম যে স্যার এটা কী বলছেন আপনি? আপনি এখন ত্রিপুরা নিয়ে সরকার করছে ত্রিপুরা রাজ্যে, এখন দ্রুত গতিতে কাজ হওয়ার কথা, সেটা বন্ধ হয়ে গেছে। আসলে আমাকে ছেলে এসেছেন এইসব দিকে, এই কথাটা ঠিক হয়নি স্যার। মার্জনা করে আমার এই বুড়ো হয়ে গেছে, এই কথা বলে কাল থেকে আমি সুস্থ করে দিয়েছি আর কথা বলিনি। আজকে আমাদের যে পেনশন হোল্ডাররা এই যে সার্জেটিকে চালু করেছেন, এদের মধ্যে কারোই প্রমোটেশনের টাকা, নিশ্চয়ের টাকা, ভেতরের টাকা দেওয়া হয়নি। আর বাকি যে 143 জন আছেন তাদের পেনশনও পাননি, এবং প্রমোটেশন টাকা পাওয়ার কথা, নিশ্চয়ের টাকা পাওয়ার কথা, ভেতরের টাকা পাওয়ার কথা, এবং ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার কথা, গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার, এগুলো কিছুই আমরা পাইনি। যার জন্য বাধ্য হয়ে আমরা পরপর 1 মাস পর পরে মিটিং করছি, কীভাবে কী কৌশলে এগিয়ে যাওয়া যায়, আমরা সবাইকে কীভাবে সাহায্য করতে পারি। আগামী দিন যারা পেনশন যাবেন তাদের সাথে যাতে এরকম না হয়, পেনশনের রেগুলার রাজ্য সরকারের মতন ত্রিপুরায় যে রেজিস্ট্রির মধ্যে চালু হয়। কারণ একজন রাজ্য সরকারি আসলে যখন মানে পেনশন যান, আমরা দেখলাম 45 দিনের মধ্যে ওনার পেনশন চালু হয়ে যাচ্ছে, প্রমোশন পেয়ে যাচ্ছে, নিশ্চয়ের পয়সা পেয়ে যাচ্ছে, প্রমোশনের পয়সা পেয়ে যাচ্ছে, গ্র্যাজুয়েটের পয়সা পেয়ে যাচ্ছেন, এমনকি 90 দিনের মধ্যে ওনার পেনশনে এই গ্রুপ ইন্স্যুরেন্সের পয়সা পেয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা হয়নি। শুধু আমরা এডিসির ওই স্টাফ বলে আমাদের ক্ষেত্রে এই অবস্থা করছে। এটা তো আমি আশা করছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাদের ব্যাপার নিয়ে ওনাদের সাথে কথা বলবেন, যেহেতু আমরা 400 পরিবার এরকম অবস্থার মধ্যে যদি বাস কাটাচ্ছি। এখনো যারা আছেন, এখনো আমার সামনে আছেন একজন লোক, সেই দুরবস্থার মধ্যে আছেন অমিত রাউত, অমিতচন্দ্র রাউত, অমিতচন্দ্র রাউত, ওনার অবস্থা গুরুতর খারাপ। এরকম অনেকে আছে আজকে আসতেই পারেন নাই, বিস্তারিত উঠতে পারেন নাই, বাইরে বেরিয়েছেন 15 থেকে 20 জন, বাড়িতে বন্ধ থেকে জায়গা সম্পত্তি বিক্রি করে বাইরে বেরিয়েছেন বিক্রির জন্য। এই অবস্থাটা আমাদের থেকে চলছে। তাই আমি আশা করবো সোশ্যাল মিডিয়া বন্ধু এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং সংবাদ মিডিয়ার মাধ্যমে আপনারা এই খবরটি সারা রাজ্যে আপাতত জনসাধারণের কাছে পৌঁছে দিলেন। আপনারা যারা এই রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন, শিক্ষক কর্মচারী রয়েছেন, তারা অনেকেই জানেন যে প্রবীণ প্রত্যন, বিশেষ করে জিপিএটি সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের বড় সংগঠন রাজ্যের, আরও কয়েকটি সংগঠন আছে। তারা কিন্তু প্রত্যেকে তাদের পাওনা করি নিয়ে রাজ্য সরকারের কাছে বিভিন্ন সময় তারা স্মারকলিপি দিয়েছেন, তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। জিপিএটির তরফে তারা বর্ষব্যাপী কর্মসূচিও গ্রহণ করেছেন। প্রত্যেক জেলা, প্রত্যেক ইউনিটে তারা সাংগঠনিক কর্মসূচি তারা সংগঠিত করেছেন। সেখানে একাধিক দাবি নিয়ে তারা কথা বলছিলেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি দাম থেকে কথা বলুন। কেন্দ্র রাজ্য এবং এডিসি ভিত্তিতে এডিসিতে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ দিয়ে এডিসিতে একটি এডিসিতে একটি স্বয়ং সরকারি রয়েছে, সেই দায়ভার এডিসিতে নিতে হয়। তাই এডিসিতে দিয়ে থাকতে নেওয়ার জন্য রাজ্য সরকার এই জন্য সম্পূর্ণ দায়ভার এডিসি নিতে লাগে। নমস্কার স্যার। বেতন কমিশনের দাবি আমরা আগেও করেছি। এখন এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিষয়। আমরা গত পে কমিশনে রেখেছি যে কেন্দ্রীয় সরকারের যে বেতনক্রম, সেই বেতনক্রম আমাদের রাজ্য সরকার
বোঝা গেল শারদীয় পূজা উপলক্ষে সারা ত্রিপুরার মধ্যে পোস্টার, আর যেদিকে যায় যদি পোস্টার নিয়ে যোদ্ধা হয়, পোস্টার নিয়ে আবার নিজেরা আবার মারপিট করে। এই যে পোস্টারের টাকাগুলি কোথা থেকে আসে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। শুধু এটা নয়, প্রত্যেক মন্ত্রী, এমএল এবং পঞ্চায়েত দপ্তরের যারা মেম্বার টেম্বার তারা সবার ছবি দিয়ে সারা ত্রিপুরার খাটিয়ে সবসময় দেখতে এগুলি পোশাক আছে। তারা কোথায় কোথায় বলেন তারা চাঁদা কালেকশন করে না, আমরা কর্মচারী আগে আগে চাঁদা দিতাম, আমরা মাঝে মধ্যে 10 টাকা ওরা চাঁদা পেত, আমরা দিতাম। এখন দেখা গেল যে 10 টাকা মাসে আমাদের দায়িত্ব লাগে অন্তত 20 থেকে 30,000 টাকা বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতে লাগে। কেন? তারা ওই কোম্পানিতে টাকা নিয়ে ওই সব পুরস্কার সবকিছু করে, যার জন্য ওরা মানে আমরা থেকে টাকা নেই। টাকা না নিলেও তো আমরা আমরা কোনো লাভে আছি। তারা এইগুলি ছেলে পেটাগুলি করতে যাচ্ছে, তারা সরকারের এদেরকে টাকা পয়সা দিতে পারছে না বা দিয়ে আছে আর ওনারা তো বলছিল অষ্টম বেতন পে কমিশন সপ্তম বেতন পে কমিশন দিয়ে দিবে। তো আমাদের সপ্তম বেতন পে কমিশনটা কোথায় গেল? এইটা তো নাম গন্ধ নাই সেগুলি করা। মুখ্যমন্ত্রী হয়তো 4 বছর চালাই আছে, কি ধরনের লাগবো আপনাদের জানালো না। আমরা আমরা জানতে চাইছি, ত্রিপুরা মানুষ জানতে চাইছে তাদেরকে বিভিন্ন খরচা করে ওই খরচাগুলি পয়সা করতে আছে। ওরা কোথাও কোনো 2 টাকা টাকা কালেকশন করে দিবে, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পোস্টাল ব্যবহার করে। এই পোস্টালের পয়সা তারা করতে আছে, বিভিন্ন মিটিং করেন, জনসভা করেন, ওনার পয়সা করতে চায়। আমরা তখন বাংলা তখন মিটিং করেন, হয়তো 10 টাকা 5 টাকা টাকা নিয়ে গাড়ি ভাড়া শুরু করেন। ওরা তো কোনোদিন চাঁদাও কালেকশন করেননি, ওদের টাকাটা করতে যাচ্ছে হাওয়া যাচ্ছে। কিন্তু সরকারের কোষাগার থেকে যখন টাকাটা কর্মচারীর থেকে কেন দিতে দিতে পারবে না তারা? আসুন তাদের বাড়িগুলো যেভাবে তারা প্রত্যেকটি মানুষের ব্যাংক ব্যালেন্স সেগুলি আপনারা দেখুন। তারপরে মানুষ কোন কাজটা তারা ভালো করছে এই 18 বছর আপনার আপনারা অবশ্যই যারা অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা আছেন, এদেশের যারা অবসরপ্রাপ্তরা আছেন, আপনাদের সমস্ত পাওনাকরীর বিষয়গুলো নিয়ে আমরা আপাতত এই অনুষ্ঠানে চেষ্টা করেছি কিছু বিষয় উত্থাপন করার। হয়তো অনেক কথা আপনাদের জন্য বলা সম্ভব হয়নি বা তথ্য সেভাবে আপনাদের কাছে তুলে ধরা সম্ভব হয়নি। কারণ রাজ্য সরকারের তরফে এবং এডিসি প্রশাসনের তরফে যখন এই অনুষ্ঠান শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিছু তথ্য দেওয়া হয়েছিল, তারা কিন্তু সেভাবে তথ্যগুলো দিতে রাজি হননি এবং বলার চেষ্টাও করেননি, তারা সঠিকভাবে কিছু বলার চেষ্টা করেননি। আর সাধারণত এডিসি প্রশাসনের কোনো আধিকারিকই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে তেমনভাবে তথ্য সরবরাহ করার ক্ষেত্রে মোটেই তারা রাজি হননি। সেদিক থেকে আপনারা যারা আছেন, কোন পথে আপনারা হাঁটবেন, কী সিদ্ধান্ত আপনারা নেবেন, সেটা আপনাদের ভালো জানেন। তবে অনেকে আদালতে দ্বারস্থ হওয়ার কথা বলেছিলেন, আদালতে দ্বারস্থ হওয়ার যুক্তি অনেকে দেখিয়েছেন। সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত যারাই রয়েছে তাদের পাওনাকড়ি মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন পথ আপনাদের কাছে সুন্দর হবে সেটা আপনারাই বাছাই করবেন, আপনারাই নির্ধারণ করবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।